গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পারাপার, আজ চতুর্থ এবং শেষ পর্ব। মেসে ফিরলাম। আমার ঘরের দরজা খোলা, ঘর অন্ধকার, খাটের ওপর কেউ একজন শুয়ে আছে। আমি ঘরে ঢুকলাম। পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললাম, বড় খালু, আপনার সিগারেট, ডানহিল। বড় খালু জড়ানো গলায় বললেন, থ্যাঙ্কস, তোর এখানে 2-1 দিন থাকব, অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই, তবে আপনি থাকতে পারবেন কিনা কে জানে। নিজের বাড়ি ছাড়া অন্য যে কোনো জায়গায় আমি থাকতে পারি। নিজের বাড়ি ছাড়া অন্য যে কোনো জায়গায় আমার জন্যে স্বর্গ, দি হেভেন। কিছু খেয়েছেন? না। চলুন আমার সঙ্গে, হোটেলের খাবার খেতে অসুবিধা নেই তো? না। বড় খালু উঠে দাঁড়িয়েছেন, তবে দাঁড়ানোর ভঙ্গি শিথিল। বোঝাই যাচ্ছে প্রচুর মদ্যপান করেছেন। মুখ থেকে ভক ভক করে কুৎসিত গন্ধ আসছে। কথাবার্তা পুরো এলোমেলো। হিমু, জি? তোর এই মেসের ম্যানেজার এসেছিল, তোর নাকি আজই মেস ছেড়ে দেবার কথা। আমি রিকোয়েস্ট করে 1 সপ্তাহ টাইম এক্সটেনশন করেছি। ভালো করেছেন। 1 সপ্তাহ পর যদি বের করে দেয়, দুজন একসঙ্গেই বের হয়ে যাব, কি বলিস? মন্দ হবে না সেটা। শীতকাল হওয়ায় মুশকিল হয়েছে, গরমকাল হলে পার্কের বেঞ্চিতে আরাম করে ঘুমানো যেত। তুই শুধু হুহা করছিস কেন? কথা বল। বি হ্যাপি। বুঝলি হিমু, তোর এই মেসের লোকজন খুবই মাই ডিয়ার। এক ভদ্রলোক তোর ঘরের তালা অনেক যন্ত্রণা করে খুলে দিয়েছেন। একজন এসে তাস খেলার জন্য ইনভাইট করলেন। ভালো তো। তোদের এখানে কাজের মেয়েটা আছে যে, কি যেন নাম তার? ময়নার মা? আরে ধুত, ময়না হলো তার মেয়ের নাম, ওর নিজের নাম কি? ওর নাম জানি না খালু। মনে পড়েছে, ওর নাম হলো কৈতরী। সুন্দর না নামটা? হ্যাঁ, সুন্দর। কৈতরী আমাকে চা এনে দিল, অনেকক্ষণ গল্প করলাম কৈতরীর সঙ্গে। অসাধারণ মহিলা। গরিব ঘরে জন্মেছে বলে ঝি হয়েছে। বড় লোকের ঘরে জন্মালে ইউনিভার্সিটির অঙ্কের টিচার হতো। বড় খালুকে হাত ধরে সিঁড়ি দিয়ে নামালাম। তিনি দেখি একবার হুমড়ি খেয়ে গায়ে পড়ে যাচ্ছেন। বেতাল অবস্থা। খালু, বমিটমি হবে না তো? তুই কি পাগল হয়ে গেলি? আমি কি অ্যামেচার? আমি হলাম প্রফেশনাল পানকারী, আমার কিছুই হবে না। না হলেই ভালো। ওই কৈতরী মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আই লাইক হিম। হিম না বড় খালু, হার। ইয়াস, ঠিকই বলেছিস। আই লাইক হার। এক্সেপশনাল লেডি। তাই নাকি? তোর খালাকে একটা শিক্ষা দেওয়ার জন্যে কৈতরীকে বিয়ে করে ফেললে কেমন হয়? তাহলে তোর খালার সমাজে মুখ দেখাতে পারবে না, উচিত শিক্ষা হবে। সবাই বলবে, ছি ছি, ঝি বিয়ে করে ফেলেছে। আপনার অবস্থা তো কাহিল বলে মনে হচ্ছে। তোর খালার অবস্থা আরও কাহিল করে ফেলব, একেবারে কাহিলেস্ট করে দেব। কাহিল, কাহিলার কাহিলেস্ট। তখন সে বুঝবে হাউ মেনি রাইস, হাউ মেনি পেডি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ভালো যন্ত্রণায় পড়া গেল। হেমো। জি? একটা কি যে জরুরি কথা তোকে বলা দরকার, মনে পড়ছে না। ফরগটেন। মনে পড়লে বলবেন। খুবই জরুরি ব্যাপার। এখানে দাঁড়া, দাঁড়ালে মনে পড়বে। মাতাল মানুষের কাছে সবই জরুরি। তারা অতি তুচ্ছ ব্যাপারকে আকাশে তোলে। আমি বড় খালুকে নিয়ে দাঁড়িয়ে আছি, তার কিছু মনে পড়ছে না। দাঁড়িয়ে থাকলে মনে পড়বে না, আমরা বরং হাঁটি। হাঁটলে ব্রেন ঝাঁকুনি খাবে, তাতে যদি মনে আসে। এটা মন্দ না।
তাকে নিয়ে হোটেলে ঢোকার আগে কিছুক্ষণ হাঁটলাম। তিনি হাঁটার সময় ইচ্ছে করে বেশি বেশি মাথা ঝাঁকালেন, তাতেও লাভ হল না। হোটেলে খেতে বসে তার মনে পড়ে গেল। আনন্দিত গলায় বললেন, মনে পড়েছে, আলেয়া এসেছিল তোর কাছে, চিনেছিস তো? সম্পর্কে তোর খালা হয়, তার বোনের মেয়েটাকে নিয়ে এসেছিল, খুকি নাম, পরীর মতো মেয়ে। কি জন্য এসেছিলেন? খুকির বড় মেয়েটাকে তারা খুঁজে পাচ্ছে না, দুদিন হলো বাসা থেকে উধাও। তোর কাছে এসেছে, যদি তুই কিছু বলতে পারিস। আমি কি করে বলবো? আমিও সেই কথাই ওদের বললাম। হিমু বলবে কি করে, ও কি ডিটেকটিভ ব্রাঞ্চের লোক নাকি? আলেয়া কিছুতেই মানবে না। আলেয়ার ধারণা, চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেই তুই বলতে পারবি মেয়েটা কোথায়। মেয়েটার নাম কি পলিন নাকি? হ্যাঁ, তুই চিনিস? চিনি। ধ্যান করে বলতে পারবি মেয়েটা কোথায়? না, ধ্যান কি করে করতে হয় তা তো জানি না। খুব ইজি, আমি তোকে শিখিয়ে দেব। প্রথমে ঘরটা অন্ধকার করবি, তারপর পদ্মাসন হয়ে বসবি, খালি গা। সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ নগ্ন হয়ে বসলে, চোখ পুরোপুরি বন্ধও না আবার খোলাও না। বড় খালু খুব আগ্রহ নিয়ে ধ্যানের কৌশল বলছেন। আমি শুনছি। ধ্যান করলে সব পাওয়া যায় রে হিমু, সব পাওয়া যায়। ধ্যান কর, ধ্যান। ধ্যান করব? রেস্টুরেন্টে সম্ভব না, বাসায় ফিরেই করব। রেস্টুরেন্টেও সম্ভব। এই দেখ আমি করছি, আমায় দেখে শিখে নে। তিনি উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন এবং 30 সেকেন্ডের মাথায় কাটা তালগাছের মতো মেঝেতে পড়ে গেলেন। উঠলেন না, ওঠার অবস্থাতেই নেই, তিনি ঘুমিয়ে পড়েছেন। আকাশ মেঘলা হয়েছিল। শীতকালে আকাশে মেঘ মানায় না, শীতের আকাশে থাকবে ঝকঝকে রোদ। আমি হাইকোর্টের সামনে রাস্তা দিয়ে হাঁটছি। আকাশের দিকে তাকিয়ে হাঁটছি বলেই একজনের গায়ে হুমড়ি খেয়ে পড়লাম। আমি লজ্জিত হয়ে কিছু বলার আগেই তিনি বললেন, মাফ করে দিয়েছি। আকাশের দিকে তাকিয়ে যে মন খারাপ ভাবটা হয়েছিল, ভদ্রলোকের এক কথায় সেই মন খারাপ ভাব দূর হয়ে গেল। ইচ্ছে করছে হাত ধরে ভদ্রলোককে কোনো চায়ের দোকানে নিয়ে যাই, খানিকক্ষণ তার সঙ্গে গল্প করি। ভদ্রলোক আমাকে সেই সুযোগও দিলেন না। গম্ভীর গলায় বললেন, আমি অনেকক্ষণ থেকেই দেখছি আপনি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন, সব ঠিকঠাক তো? জি, সব ঠিকঠাক। আমার বাবা রিটায়ার করার পর ঠিক আপনার মতো আকাশের দিকে তাকিয়ে হাঁটা অভ্যাস করলেন। ফুটপাতে হাঁটলেও একটা কথা ছিল, উনি রাস্তাও পার হতেন আকাশের দিকে তাকিয়ে। গত বছর রাস্তা পার হবার সময় অ্যাক্সিডেন্ট করেন। একটা ট্রাক এসে তাকে চ্যাপ্টা করে রেখে চলে যায়। অনেকদিন পর আবার আপনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে হাঁটতে। এই অভ্যাস দূর করুন। জি আচ্ছা, করব। পথ চলবেন চোখ খোলা রেখে। চোখ খোলা রাখলে মনের চোখ বন্ধ হয়ে যায়। মনের চোখ বন্ধ রাখাই ভালো। আপনাকে কে যেন ডাকছে, ওই দেখুন গাড়ি। আমি এগুলাম গাড়ির দিকে। গাড়িতে যিনি বসে আছে তাকে চিনতে পারছি না। বিদেশি মহিলা মনে হয়, তুরস্ক হবে। অস্বাভাবিক লম্বা টানা টানা চোখ, কাঁচা হলুদের মতো গায়ের রং, লালচে চুল, বোরকা পরা, তবে বোরকার ভেতর থেকে মুখ বের হয়ে আছে। কালো বোরকার কারণেই বোধহয় তরুণীকে এমন অস্বাভাবিক রূপবতী লাগছে। ভদ্রমহিলার সঙ্গে কোন ভাষায় কথা বলবো? ইংরেজি? সর্বনাশ হয়েছে। মনে মনে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে কথা বলা শাস্তির মতো। হেমু সাহেব? ইয়েস ম্যাডাম। কি করছেন? কিছু করছি না। উঠে আসুন। আমি ড্রাইভারের পাশে বসতে গেলাম। ভদ্রমহিলা ইশারা করলেন তার সঙ্গে বসতে। আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি মিতু। আমার মুখ হাঁ হয়ে গেল। এই মেয়ে শুধু যে নিজের চেহারা পাল্টে ফেলেছে তাই না, গলার স্বরও পাল্টেছে, ভারী স্বর। ইংরেজিতে একেই বোধহয় বলে হাস্কি ভয়েস। হেমু সাহেব? জি। আমি যে আপনার পেছনে স্পাই লাগিয়ে রেখেছি সেটা কি জানেন? জি না, জানি না। স্পাই আছে,
স্পাইয়ের কাজ হচ্ছে আপনার ক্রিয়াকর্ম লক্ষ্য রাখা এবং আমাকে রিপোর্ট করা। সে কি ঠিকমতো রিপোর্ট করছে? হ্যাঁ, করছে। মিতু মুখের উপর বোরকা ফেলে দিল। গাড়ি মিরপুরের রাস্তা ধরে উড়ে চলছে। ব্যস্ত রাস্তা। এমন ব্যস্ত রাস্তায় ঝড়ের গতিতে গাড়ি চালাতে সাহস লাগে। ড্রাইভারের মনে হয় সেই সাহসের কিঞ্চিত অভাব আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, ঘন ঘন কাশছে। আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি? মিতু বলল, কোথাও যাচ্ছি না, ঘুরছি। অকারণে ঘোরার অভ্যাস শুধু আপনার থাকবে, অন্য কারোর থাকবে না, এটা মনে করা ঠিক না। আপনার চেয়েও অনেক বিচিত্র মানুষ থাকতে পারে। অবশ্যই পারে। আমার স্পাই আপনার সম্বন্ধে কি বলল জানতে চান? জি না, আমার কৌতূহল কম। আমার কৌতূহল কম না, আমার কৌতূহল অনেক বেশি। আমি এখন আপনার নাড়ি নক্ষত্র জানি। হাসবেন না। আমি কি একটা সিগারেট ধরাতে পারি? পারেন। আমি সিগারেট ধরালাম। মিতু বলল, আপনার এই বিচিত্র জীবনযাপনের উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই। অল্প কদিনের জন্য পৃথিবীতে এসেছি, নিজের মতো করে বাস করতে চাই। আপনি বিয়ে করেননি? জি না। করবেন না? বুঝতে পারছি না। কাকে বিয়ে করবেন, রূপাকে? আমি আবারও হাসলাম। মিতু কঠিন গলায় বলল, হাসবেন না। প্রশ্ন জিজ্ঞেস করেছি, জবাব দিন। জানা থাকলে জবাব দিতাম, জবাব জানা নেই। আপনি দেশের বাইরে কখনো গিয়েছেন? জি না। যেতে চান? আমি চুপ করে রইলাম। মিতু বলল, চুপ করে থাকবেন না। এই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনার জানা আছে। যদি যেতে চান আমাকে বলুন, আমি আপনাকে সারা পৃথিবী ঘুরিয়ে দেখাব। মরুভূমি দেখবেন, তুন্দ্রা দেখবেন। শর্ত কি? কিসের শর্ত? আপনি অকারণে নিশ্চয়ই আমাকে এই সুযোগ দিচ্ছেন না। শর্ত নিশ্চয়ই আছে। সেই শর্তটা কি? আমারও খুব ঘুরতে ইচ্ছে করে। একা একা ঘুরতে ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। পাহারাদার? পাহারাদার না, সঙ্গী, বন্ধু। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার কোনো বন্ধু নেই। বাবার মৃত্যুর পর আমি একা হয়ে যাব। আপনার বাবা মারা যাবেন না। আমি পবিত্র মানুষ খুঁজে পেয়েছি। সেই পবিত্র মানুষটি কে? আছে একজন। সে কি রূপা? হ্যাঁ, রূপা। কি করে ধরলেন? ইনটিউশন ক্ষমতা যে শুধু আপনারই প্রবল তাই না, আমারও প্রবল। তাই তো দেখছি। আপনি একবার বলেছিলেন আপনার পরিচিত একটা লোক আছে যে হারানো মানুষের সন্ধান দিতে পারে। হ্যাঁ, চানখারপুলে থাকে, করিম। তার কাছে আমাকে নিয়ে চলুন তো। এখন যাবেন? হ্যাঁ, এখন যাব। তার ক্ষমতা কি দেখব। যদি সে সত্যি কিছু পারে তাহলে। তাহলে আমার একজন হারানো মানুষ আছে, তাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখব। চলুন যাই। করিম তার ছাপড়ার ঘর থেকে বের হয়ে আনন্দের দাঁত বের করে ফেলল। আরে হিমু ভাইজান, আপনি কেমন আছিস? ভালো আছি, আপনার দোয়া। ব্যবসাপাতি কেমন হচ্ছে? ব্যবসা নাই বললেই হয়। কন্ট্যাক্টে একটা কাম করলাম, পুলা হারায় গেছিল, 5,000 টাকা কন্ট্যাক্ট বাইর করে দিলাম, এরপর আর টাকা দেয় না। 14 বার গেছি, কোনোবারে 50, কোনোবারে 20। শেষে এমন গাইল দিছি, বলছি হারামির বাচ্চা, তোর মারে আমি। চুপ চুপ। সরি ভাইজান, মিস্টেক হয়েছে। আপনার সঙ্গে মেয়ে ছেলে আছে, খেয়াল করিনি। বোরকা পরা খালাম্মা, মাফ করে দিবেন। ছোট লোকের জাত, মুখের ভাষার নাই ঠিক। আমি মিতুর দিকে তাকালাম। বোরকার ফাঁক দিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে করিমের দিকে, কিছুই বলছে না। আমি বললাম, একটা মেয়ে হারিয়ে গেছে, পলিন নাম। তার পেন্সিল বক্সটা আমার কাছে আছে। মেয়েটা কোথায় আছে বলতো? বাক্সটা দেন আমার হাতে। আমি পেন্সিল বক্স হাতে দিলাম। বক্স হাতে নিয়েই করিম ফিরিয়ে দিয়ে বিরস গলায় বলল, হারাইছে কই? এই মেয়ে তার মার সঙ্গেই আছে। মেয়ে স্কুলে পড়ে, গালে পোড়া দাগ আছে। ঠিক বলছি না ভাইজান?
হ্যাঁ, ঠিক বলেছ। মিতু বলল, পেন্সিল বক্স হাতে নিয়ে বুঝে ফেললেন যে কিভাবে? এইটা তো খালাম্মা জানি না, আল্লাহ পাক একটা ক্ষমতা দিছে, এই ক্ষমতা বেচে খাই। আমাকে একটা লোক খুঁজে দিতে পারবেন? অবশ্যই পারব। তাই খালাম্মা কন্টেকে কাম করব, টাকা দিবেন পুরোটা অ্যাডভান্স। কাম করতে না পারলে গলা ইটার মালা দিয়ে কানে ধরে শহরে চক্কর দেবেন। করিমের এক কথা, যার খোঁজ চান তার নাম দিবেন, ব্যবহারকারী জিনিস দিবেন, ছবি থাকলে ছবি দিবেন, বাকি আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আমি আসব। গাড়িতে উঠতে উঠতে বললাম, লোকটাকে কি আপনার বিশ্বাস হয়েছে? মিতু বলল, আপনার হয়? হ্যাঁ, হয়। এই ক্ষমতা তার আছে। কিভাবে এই ক্ষমতা হয়েছে তা জানি না, তবে হয়েছে। সে আপনার হারানো মানুষ খুঁজে দেবে। তবে তবে যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দেওয়াই ভালো, হারানো মানুষকে খুঁজে বের করতে নেই। মিতু বোধহয় কাঁদছে। বোরকায় মুখ ঢাকা বলে বুঝতে পারছি না, তবে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মিতু আমাকে আমার মেসের সামনে নামিয়ে দিল। মুখের উপর থেকে বোরকার পর্দা উঠিয়ে নিয়ে বলল, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আর হারানো মানুষ খুঁজব না। আপনি কি রাজি? আমি বললাম, না। না কেন? আপনার আকর্ষণীয় ক্ষমতা প্রবল, রূপার চেয়েও প্রবল। আমাকে এর বাইরে থাকতেই হবে। কেন? আমার উপর এই হলো আদেশ। কার আদেশ? আমার বাবার। তিনি আমার নিয়তি নির্ধারণ করে দিয়েছেন। মিতু, যাই। মিতু জবাব দিল না। আপনার নাম কি মুন্সী বদরুদ্দিন তালুকদার? জি। ভালো আছেন? মুন্সী বদরুদ্দিন জবাব দিলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছে আমাকে ভেতরে ঢুকতে দেওয়ার কোনো আগ্রহ তার নেই। আমার সঙ্গে কথাবার্তাও চালাতে চাচ্ছেন না। তালগাছের মতো লম্বা একজন মানুষ, রোগা, ক্লান্ত ক্লান্ত চেহারা। নামের সঙ্গে মুন্সী থাকার কারণে ক্ষীণ সন্দেহ জাগে তার হয়তো দাড়ি আছে। ভদ্রলোকের দাড়ি নেই। আমি বললাম, আপনার সঙ্গে কথা বলতে পারি? কেন? এমনি কিছুক্ষণ কথা বলবো, কোনো কারণ নেই। জমি জমা সংক্রান্ত কোনো কাজ? না। আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না আমি। কিছুক্ষণ কথা বলেই চলে যাব। আপনার ঠিকানা বের করতে আমার খুব কষ্ট হয়েছে। অফিস থেকে মালিবাগের একটা ঠিকানা দিয়েছিল, দেখা গেল ভুল ঠিকানা। শুধু শুধু আমার সঙ্গে কথা বলতে চান কেন? শুনেছি আপনি ঘুষ খান না, কাজে আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ছিল। সে ঘুষ তো অনেকেই খায় না। তাও ঠিক, কিন্তু সবার তো আর নাম ঠিকানা জানি না। জানলে সবার সঙ্গে দেখা করতাম। কেন? বারবার কেন কেন জিজ্ঞেস করবেন না তো ভাই, একটু বসতে দিন। আমার মেয়ে খুব অসুস্থ, আপনি আরেকদিন আসুন। কি অসুখ? বুকে ব্যথা। আজকেই বুকে ব্যথা করছে নাকি অনেক দিনের রোগ? অনেক দিনের রোগ। আমি শারীরিক ব্যথা কমাতে পারি, মেয়েটার কাছে আমাকে নিয়ে চলুন। মুন্সী বদরুদ্দিনের মুখের মাংসপেশি সামান্যতম শিথিল হল না। বোঝাই যাচ্ছে এই কঠিন লোক। দরজা ধরে দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়েই আছে, এক মুহূর্তের জন্য দরজা থেকে হাত সরায়নি। আমি হাল ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ভাই, যাই, আরেকদিন আসব। সিঁড়ি দিয়ে প্রায় নেমে গেছি, তখন বদরুদ্দিন ডাকলেন, আসুন। আমি ঘরে ঢুকলাম। একজন সৎ মানুষের বসার ঘর যেমন হওয়া উচিত, ঘরটি তেমন। এক কোনায় কয়েকটা কাঠের চেয়ার, অন্য কোনায় বড় চৌকি। অসুস্থ মেয়েটি এই চৌকিতেই শুয়ে আছে। 14-15 বছর বয়স, মায়া মায়া মুখ, হাত পা এলিয়ে শুয়ে আছে। তার শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথায় ঠোঁট নীল। এই অবস্থায়ও সে আগ্রহ নিয়ে আমাকে দেখছে। আমি হাসলাম, সেও হাসার চেষ্টা করল। আমি সহজ গলায় বললাম, মেয়েটার মা কোথায়? দেশের বাড়িতে। বেতন যা পাই তাতে ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকা যায় না। আমি একটা ঘর সাবলেট নিয়ে একা থাকি। মেয়েটি কি আপনার সঙ্গে থাকে?
একে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম। চিকিৎসা হচ্ছে? বদরুদ্দিন চুপ করে রইলেন। বললাম, আপনার মেয়ের নাম কি? ওর নাম কুসুম। আমি বসে আছি একটা চেয়ারে, বদরুদ্দিনের হাতে একটা গ্লাস এবং চামচ। গ্লাসে সম্ভবত শরবত জাতীয় কিছু আছে। তিনি চামচে করে মেয়ের মুখে শরবত দেওয়ার চেষ্টা করছেন। মেয়েটা শরবত খেতে চাচ্ছে না। আমি বললাম, ভাই শুনুন, আপনার মেয়েটার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে গাড়ি আছে, চলুন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই। না। না কেন? আমি কারো দয়া নেই না। দয়া বলছেন কেন? সাহায্য বলুন। আমি কারো সাহায্যও নেই না। শুনুন ভাই, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সাহায্য নিতে হয় এবং সাহায্য করতে হয়, গিভ অ্যান্ড টেক। আমি আপনাকে চিনি না জানি না, শুধু শুধু কেন বিরক্ত করছেন? মেয়েটা কষ্ট পাচ্ছে, আপনি তার কষ্ট কমাবার চেষ্টা করবেন না? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। যেটা আমার সাধ্যের বাইরে সেটা আমি করব না। বদরুদ্দিন সাহেব, সততা একসময় রোগের মতো হয়ে দাঁড়ায়। সব সময় দেখা যায় সৎ মানুষেরা ভয়ানক অহংকারী হয়। এরা নিজেদেরই শুধু মানুষ মনে করে, অন্যদের করে না। আপনি নিজে যেমন কারোর সাহায্য নেন না, আমি নিশ্চিত আপনি কাউকে সাহায্য করেনও না। করেছেন কাউকে কোনো সাহায্য? আমি আমার নিজের মতো থাকি। নিজের মতো থাকার জন্য তো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি কে? আমার নাম হিমু। বাইরে ঠান্ডা আছে, মেয়েটাকে একটা গরম কাপড় পরান, আমরা তাকে ভালো কোনো ক্লিনিকে নিয়ে যাব। আবার যদি না বলেন, 3 তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। অসুস্থ মেয়েটি তার বাবাকে চমকে দিয়ে খিলখিল করে হেসে ফেলল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কুসুম, তুমি কি আমার সঙ্গে হাসপাতালে যাবে? হুম। তোমার ব্যথা কি এখন একটু কমেছে? হ্যাঁ। আপনি কে? আমার নাম হিমু, ভালো নাম হিমালয়। মেয়েটি আবারও হেসে উঠল। মনে হচ্ছে সে অতি অল্পতেই হেসে ফেলে। বদরুদ্দিন গম্ভীর গলায় বললেন, হাসপাতালে কুসুমকে নিয়ে লাভ হবে না, ওর একটা অপারেশন দরকার। ডাক্তাররা বলছেন এই অপারেশন এখানে হয় না, আগে কখনো হয়নি। আগে হয়নি বলে তো কোনোদিন হবে না তা তো না, এবার হবে। মেয়েটার গরম কাপড় নেই? বদরুদ্দিন লাল রঙের একটা সোয়েটার বের করে আনলেন। মেয়েটি আনন্দিত মুখে চুল আঁচড়াচ্ছে। মনে হচ্ছে সে কোথাও বেড়াতে যাবার প্রস্তুতি নিচ্ছে। তাকে একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিলাম। বড় ক্লিনিক বলেই বোধহয় শুধু টাকারই খেলা। ভর্তি করাবার সময় 7 দিনের টাকা অ্যাডভান্স দিতে হয়, এই সঙ্গে ডাক্তার এবং ওষুধের বিল বাবদ 1,500 টাকা। পকেটে আছে 2টা 20 টাকার নোট, একটা 5 টাকার নোট। দ্রুত টাকার জোগাড় করতে হবে। জরুরি সময়ের একমাত্র ভরসা হচ্ছে রূপা। টেলিফোনে তাকে পাওয়া গেলে হয়। ক্লিনিকের রিসেপশন থেকে টেলিফোন করতে হলেও অ্যাডভান্স টাকা দিতে হয়। শহরের ভেতর প্রতি কল 5 টাকা। মানুষের রোগ নিয়ে ব্যবসা কত প্রকার ও কি কি হতে পারে তা ক্লিনিকওয়ালাদের মতো ভালো কেউ জানে না। হ্যালো রূপা। হ্যাঁ। কুকুরছানাটা যে পাঠিয়েছিলাম কেমন আছে? ভালো আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু নেড়ি কুকুর না, বিদেশি কুকুর, পুডল। শুনে আনন্দিত হলাম। এখন তুমি দয়া করে একটা কাজ করো, কুকুরের দাম বাবদ 4,000 টাকা পাঠিয়ে দাও, আমি লোক পাঠাচ্ছি। লোক পাঠাতে হবে না, তুমি কোথায় আছো বলো, আমি নিজেই টাকা নিয়ে আসছি। অনেকদিন তোমাকে দেখি না। আমি ক্লিনিকের নাম বললাম। রূপা টেলিফোন নামিয়ে রাখল। রূপার এখানে আসতে আসতেও 0.5 ঘন্টার মতো সময় লাগবে। এই ফাঁকে আমি সটকে পড়ব। রূপার সঙ্গে দেখা করতে চাই না। কুসুমের জায়গা হয়েছে রুম নাম্বার 8-এ। বেশ বড় রুম, টিভি পর্যন্ত আছে। কুসুম তার শরীরের তীব্র ব্যথা অগ্রাহ্য করে কেবিনের সাজসজ্জা দেখছে। তার চোখে গভীর বিস্ময়। ডাক্তার সাহেব ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েছেন। ডাক্তার সাহেবের মুখ শুকনা, মনে হচ্ছে তিনি ইচ্ছার বিরুদ্ধে ইঞ্জেকশনটা দিলেন। আমি বললাম, রোগী কেমন দেখছেন ডাক্তার সাহেব? তিনি রসকসীন গলায় বললেন,
বাইরে আসুন, বলছি। আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনারা লস্ট কেস নিয়ে এসেছেন। এই মেয়ের বাঁচার কোনো আশা নেই। এর হার্ট পুরোপুরি ড্যামেজড। এ যে কীভাবে বেঁচে আছে সেটা একটা রহস্য। আমি হাই তুলতে তুলতে বললাম, জগৎটাই রহস্যময় ডাক্তার সাহেব। তবে আপনাকে একটা উপদেশ দিই, লস্ট কেস ধরে নিয়ে কোনো রোগীর চিকিৎসা করবেন না। চিকিৎসা শুরু করবেন গেইন কেস ধরে। ভেবেছিলাম আমার কথায় ডাক্তার রাগ করবেন। তিনি রাগ করলেন না। চিন্তিত মুখে আবার মেয়েটির কাছে ফিরে গেলেন। আমি মোটামুটি নিশ্চিন্ত বোধ করছি, এই মেয়েটিকে নিয়ে চিন্তার কিছু নেই। রূপা চলে আসছে, যা করার সেই করবে। টাকা না দিয়ে ক্লিনিক ছেড়ে চলে যাচ্ছি, এটা ক্লিনিকের লোকজন পছন্দ করছে না। একজন এসে টাকা দেবে এই সত্য বিশ্বাস করতে তারা প্রস্তুত নয়। ম্যানেজার জাতীয় এক ভদ্রলোক বললেন, আপনি বসুন না রে ভাই, চা পানি খান, উনি আসলে চলে যাবেন। আমি বললাম, আমার কথার উপর ভরসা হচ্ছে না। ছি ছি, কি বলেন, ভরসা হবে না কেন? জামিন হিসেবে রোগী তো আছেই। টাকা পয়সা নিয়ে আপনাদের সঙ্গে ঝামেলা হলে ইঞ্জেকশন দিয়ে রোগী মেরে ফেলবেন, গেল ফুরিয়ে, মামলা ডিসমিস। আপনি তো অমানুষের মতো কথা বলছেন। আপনি একজন ক্রিমিনাল। ঠিক বলেছেন। এখন দয়া করে অনুমতি দিন, আমাকে মুন্সিগঞ্জ যেতে হবে। মুন্সিগঞ্জের ওসি সাহেবের কাছে ধরা দিতে হবে। যেতে পারি? কেউ জবাব দিল না। হাসপাতালের গেটের কাছে মুন্সি বদরুদ্দিন দাঁড়িয়ে। তিনি আমাকে দেখলেন, কিছু বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। মনে হচ্ছে তিনি আমাকে পছন্দ করছেন না। মোহাম্মদ রজব খন্দকার থানায় ছিলেন না। থানার ভেতরেই তার কোয়ার্টার। গেলাম কোয়ার্টারে। আশঙ্কা ছিল তিনি আমাকে চিনতে পারবেন না। অল্প কিছুক্ষণের পরিচয়, না পারারই কথা। পুলিশদের স্মৃতি দুর্বল হয়। কিন্তু তিনি আমাকে চিনলেন। আনন্দিত গলায় বললেন, আরে, দ্য গ্রেট হিমু বাবু, চিনতে পেরেছেন? চিনব না মানে? মাথা কামিয়ে গর্ত বানিয়ে বসেছিলেন, আমি ধরে নিয়ে এলাম। এরপরে চিনব না? এখন করছেন কি? কিছু না। হন্টন চালিয়ে যাচ্ছেন? শহর জুড়ে হাঁটাহাঁটির বদভ্যাস এখনো আছে? কয়েকদিন হলো হাঁটছি না, গাড়ি করে ঘুরছি। গাড়ি? গাড়ি কোথায় পেলেন? চোরাই মাল? না, চোরাই মাল না। অবশ্যই চোরাই মাল। ঢাকা শহরে যত গাড়ি আছে সব ব্ল্যাক মানির গাড়ি। তারপর বলুন, আমার কাছে কি জন্যে? আপনি কেমন আছেন দেখতে এসেছি স্যার। ভালো আছি, সুখে আছি। মিরপুরে জমি কিনেছি। ঘুষ খাওয়া ধরেছেন? অবশ্যই ধরেছি। সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা ঘুষ খাচ্ছি। কি ঠিক করেছি জানেন? আগামী 5 বছর খাবো, তারপর তওবা করব, ব্যাস, আর না। বাকি জীবন আল্লাহ খোদার নাম নিয়ে পার করে দেব। 5 বছরের অপরাধ তিনি ক্ষমা করবেন, কারণ তিনি হচ্ছেন রহমানুর রহিম। কত বড় কঠিন অপরাধ ক্ষমা করে দেন! ঘুষ তো সেই তুলনায় কিছুই না। স্যার, আপনার কাছে কলম আছে? কলম কি জন্যে? পবিত্র মানুষদের একটা লিস্ট করেছিলাম, সেখানে আপনার নাম ছিল, নামটা কেটে দেব। পবিত্র মানুষদের লিস্ট? এটা কি নতুন কোনো পাগলামি? গুড, ভেরি গুড। 2-1টা পাগল ছাগল সংসারে না থাকলে ভালো লাগে না হিমুবাবু। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন। একজন একটা রুই মাছ দিয়ে গেছে, 8 কেজি ওজন, নদীর ফ্রেশ মাছ। পোলাওর চালের ভাত করতে বলেছি। পোলাওর চালের ভাত, কাগজি লেবু আর মাছের পেটি। দেখি মাছ কত খেতে পারেন। মাছ খেতে পারেন তো? জি স্যার, পারি। এখন সত্যি করে বলুন তো, আসলেই কি পবিত্র মানুষের লিস্ট আছে? আছে। মুন্সিগঞ্জে এসেছেন আমার ব্যাপারে খোঁজখবর করার জন্যে? জি। হিমু সাহেব, পবিত্র মানুষের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এটা পাবেন না। আমি একজন পবিত্র মানুষকে চিনতাম, আমার পিতা। অতি পবিত্র। স্কুল শিক্ষক ছিলেন, মধুর ব্যবহার। মানুষের দুঃখ কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না। লোকে বলতো তাকে দেখলে দিনটা ভালো যায়। সেই লোক কি করতো জানেন?
তার কাজ ছিল কাজের মেয়েদের প্রেগনেন্ট করে ফেলা। 4টা কাজের মেয়ে আমাদের বাসায় পরপর প্রেগনেন্ট হয়েছে। আমার মা এদের টাকা পয়সা দিয়ে গ্রামে পার করে দিতেন, আর শুধু কাঁদতেন। বুঝলেন হিমু সাহেব, পবিত্র মানুষ না হয়ে সাধারণ মানুষ হয় ভালো। রাতে ওসি সাহেবের বাসায় খেতে গেলাম। শাক, ডাল আর ডিমের তরকারি। অবাক হয়ে বললাম, রুই মাছের পেটি কোথায়? ওসি সাহেব হাসতে হাসতে বললেন, রুই মাছের পেটি পাবো কোথায়? বেতন যা পাই তা দিয়ে 8 কেজি রুই মাছ একটাই কেনা যাবে। শুধু রুই মাছ কিনলে হবে? রুই মাছের কথাটা বললেন যে? একজন একটা রুই মাছ দিতে এসেছিল, হাত কচলে বলল, স্যার 8 কেজি ওজন। হারামজাদাকে 8 বার কানে ধরে উঠবোস করিয়ে বিদায় করেছি। মিরপুরের জমি কিনেছেন? কিনেছি, মা মারা গেছেন, মার কবরের জন্য জায়গা কিনলাম। আপনি তাহলে বদলাননি ওসি সাহেব? বদলাবো কেন? আমি কি গুইসাপ যে ক্ষণে ক্ষণে রং বদলাবো? আমি হলাম গিয়ে মানুষ। খেতে পারছেন? জি স্যার, খেতে পারছি, খুব ভালো হয়েছে। আপনার ভাবিকে একটু বলুন, গেস্টদের সে ভালো মন্দ খাওয়াতে পারে না, এই জন্য তার মনটা থাকে খারাপ। কই শুনে যাও। ঘোমটাতে একজন মহিলা জড়সড় হয়ে দরজার পাশে দাঁড়ালেন। ওসি সাহেব বললেন, ললিতা, এ হলো গিয়ে হিমু, ডেঞ্জারাস ছেলে। একে জেল হাজতে রেখে দেওয়া উচিত, সভ্য সমাজে চলাফেরা করতে দেওয়া উচিত না। যাই হোক, এ বলছেন তোমার রান্না ভালো হয়েছে। ললিতার স্বামীর কথার উত্তরে ফিসফিস করে কি যেন বললেন। ওসি সাহেব হো হো করে হাসতে হাসতে বললেন, খবরদার এইসব কথা বলবে না। এইসব কথা শুনলে আবার সে ফট করে তোমার নাম পবিত্র মানুষদের লিস্টে তুলে ফেলবে। হে ভয়ঙ্কর ছেলে, লিস্টে নাম উঠে গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে। মুন্সীগঞ্জ থেকে ফেরার সময় ওসি সাহেব 1 ডজন কলা কিনে দিলেন। মুন্সীগঞ্জের কলা নাকি বিখ্যাত। আমি স্বামী স্ত্রী দুজনেরই পা ছুঁয়ে সালাম করলাম। পবিত্র মানুষ স্পর্শ করলেও পুণ্য। ওসি সাহেব আমাকে জড়িয়ে ধরলেন। হাসতে হাসতে স্ত্রীকে বললেন, এই পাগলাটাকে একদিন রুই মাছ খাওয়াতে হবে। বড় খালা সাধারণত 10টা বাজার আগেই ঘুমিয়ে পড়েন। এখন 11:30 বাজে। এত রাত পর্যন্ত তিনি কখনোই জাগেন না। আজ জেগেছিলেন। কলিং বেল বাজাতেই নিজে দরজা খুলে দিলেন। আমি বললাম, তুমি তো তলা থেকে নামলে কেন? আর লোকজন কোথায়? বড় খালা কাঁদো কাঁদো গলায় বললেন, তোর খালু সেই যে গিয়েছে, আর ফেরেনি। 4 দিন হয়ে গেছে। টেলিফোন করেনি, অফিসেও যায়নি। অফিসে কেন যাবে? সেখানে তো শুনেছি চাকরি নেই। চাকরি যাওয়া এত সোজা? ওকে ছাড়া অফিস চলবে? ও একা যত কাজ করে, অফিসের পুরো স্টাফ মিলেও তা করে না। তবু অফিসে বসে মদ্যপান। অফিসে বসে চা খেলে দোষ হয় না, আর একটু একটু ইয়ে খেলে দোষ হয়ে গেল? একটু আধটু না, গ্যালন গ্যালন। চুপ কর। বড় খালার মুখ কাঁদো কাঁদো, মনে হয় কাঁদছিলেন। তার পরিবর্তন বিস্ময়কর। আমি বললাম, খালুজান ছাড়া তো ঘরে লোকজন ছিল, তারা কোথায়? কাজের লোকজনের কথা বলছিস? সব বিদায় করে দিয়েছি, অসহ্য হয়েছে। এখন একা থাকো? কি বোকার মতো কথা বলছিস? দোকা আমি পাবো কোথায়? রাতে ভয় লাগে না? এত বড় বাড়ি, একা একা থাকো। ভয় তো লাগবেই, ভয়ের জন্যই তো জেগেছিলাম। 2টা সিডাক্সিন খেয়েছি, তারপরেও ঘুম আসছে না। আরও 2টা খাও। আজকাল তো সিডাক্সিনও ভেজাল, ঘুম আসার বদলে ঘুম চলে যায়। রাত দুপুরে ফাজলামি করিস না তো। ফাজলামি করছি না খালা, আমি সিরিয়াস। আমার মনে হয় না একা একা তোমার এত বড় একটা বাড়িতে থাকা উচিত। শেষে ভূতটুত একটা কিছু দেখে বাথরুমে দাঁত কপাটি লেগে পড়ে থাকবে। খালা, তুমি বরং কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, বাড়িতে বিরাট তালা লাগিয়ে দাও। আমি অন্যের বাসায় গিয়ে উঠি, আর তোর খালু ফিরে এসে দেখুক বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে। এসব আজগুবি উপদেশ দিতে তোকে কে বলেছে? তাহলে বরং এখানেই থাকো, এবং একা একা থাকো। একা একা থাকার অভ্যাস আবার দরকার আছে। খালুজান তোমার থেকে 10 বছরের বড়। সব কিছু স্বাভাবিকভাবে চললে
তিনি বিদায় হবেন তোমার 10 বছর আগেই। খুব কম করে হলেও তোমাকে 10 বছর বেঁচে থাকতে হবে একা একা। মেয়েরা আবার শুনেছি পুরুষদের চেয়ে নাকি বেশি দিন বাঁচে। এমনিতে শারীরিকভাবে দুর্বল, আবার বাঁচার সময় বেশি দিন বাঁচে, কোনো মানে হয়? তুই ক্রমাগত আজে বাজে কথা বলে যাচ্ছিস কেন? চলে যাব? চলে যা। আর ধরো যদি হঠাৎ পথে ঘাটে খালুজনের দেখা পেয়ে যাই, তাহলে কি করব? ধরে নিয়ে আসব? আমি তো পথে পথেই ঘুরি, আমার জন্য দেখা পাওয়াটা সহজ। কাউকে আনতে হবে না, নিজে থেকে এলে আসবে, না এলে নাই। আমি তাহলে বিদায় হই খালা, তুমি দরজা টরজা লাগিয়ে জেগে বসে থাকো। রাতে কিছু খেয়েছিস? খেয়েছি। খালি মুখে যাবে কেন? হালুয়া খেয়ে যা। হালুয়া আমি খাই না। ভালো হালুয়া, পেঁপের। পেঁপের আবার হালুয়া হয় নাকি? হয়, খেতে মোরব্বার মতো লাগে। তোর খালুজান খুব পছন্দ করে খায়। তুমি কি এখন রাত জেগে জেগে খালুজানের পছন্দের খাবার বানাও? গাধার মতো কথা বলবি না। ঘরে পেঁপে ছিল, নষ্ট হচ্ছিল, হালুয়া বানিয়ে রেখে দিয়েছি। খাবি? এনে দি পিরিচে করে। তুমি বরং পলিথিনের ব্যাগে করে খানিকটা দিয়ে দাও, মাঝরাতে খিদে পেলে তখন খেয়ে নেব। বড় খালা আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। আমি বললাম, তোমার যদি একা থাকতে ভয় লাগে তাহলে মুখ ফুটে বলো, আমি থেকে যাব। কাউকে থাকতে হবে না। আর তুই তো ঠিকই বলেছিস, একা একা থাকার অভ্যাস তো করতেই হবে। খালা যাই? যা। আর শোন, তুই তো পথে পথেই ঘুরিস, একটু চোখ কান খোলা রাখিস। তোর খালুজানকে দেখলে অ্যারেস্ট করে নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না, লুকিয়ে লুকিয়ে পেছন পেছন যাবি, কোথায় থাকে জেনে আসবি, তারপর আমি গিয়ে ধরব। এটা মন্দ না। খালা যাই? যা। ভালো কথা, তুই নাকি পবিত্র মানুষ খুঁজে বেড়াচ্ছিস। কে বলল? কে বলেছে খেয়াল নেই। কি নাকি একটা লিস্ট বানিয়েছিস? হ্যাঁ। পবিত্র মানুষ দিয়ে কি করবি? চিড়িয়াখানায় রাখা যায় কিনা সেই চেষ্টা করব। পবিত্র মানুষ তো বলতে গেলে রেয়ার স্পিশিস হয়ে গেছে, দুর্লভ প্রাণী, চীনের পান্ডার মতো। সবসময় সবার সঙ্গে রসিকতা করিস রে হিমু, মা খালাদের সঙ্গে রসিকতা করা যায় না। আর করব না। খুঁজে পেয়েছিস পবিত্র মানুষ? একটা প্রিলিমিনারি লিস্ট তৈরি করেছি, এর মধ্যে বাছাই হচ্ছে। সেমিফাইনালে চলে এসেছি। বড় খালা লজ্জিত গলায় বললেন, তোর খালুজনের নাম কি আছে লিস্টে? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কি চাও তার নাম লিস্টে থাকুক? হ্যাঁ, একজন স্ত্রীর পক্ষেই সম্ভব তার স্বামীকে পুরোপুরি জানা। আমি তাকে যতটুকু জানি তার নাম থাকা উচিত। হাসছিস কেন? বড় খালুর নাম লিস্টে আছে। আশ্চর্যের ব্যাপার কি জানো, তোমার নামও আছে। সত্যি বলছিস? কাগজটা পকেটে আছে, দেখতে চাও? না, তোর কথা বিশ্বাস করছি। এত বড় সম্মান এর আগে আমাকে কেউ দেয়নি রে হিমু। বড় খালার চোখ মুছতে লাগলেন। মেসে ফিরে এসেছি। আমি শুয়েছি মেঝেতে পাটি পেতে। খালুজান খাটে বসে অন্ধকারে পেঁপের হালুয়া খাচ্ছেন। আজ একটু শীত পড়েছে, পাটিতে শুয়ে শীত শীত লাগছে। হিমালয়ের গুহায় সাধু সন্ন্যাসীরা নেংটি পরে কিভাবে থাকেন কে জানে। টেকনিকটা তাদের কাছে শিখে এসে আমাদের দেশের ফুটপাতের মানুষগুলোকে শিখিয়ে দিতে পারলে কাজ হতো। তারা পৌষ মাসের নিদারুণ শীত হাসি মুখে পার করে দিতে পারত। খাটের উপর থেকে বড় খালু ডাকলেন, হিমু। আমি কিছু বললাম না, তবে নড়াচড়া করলাম যাতে তিনি বুঝতে পারেন আমি জেগে আছি। পেঁপের হালুয়াটা তো অসাধারণ হয়েছে, চেখে দেখবি? না, জিনিসটা পুষ্টিকর, পেটের জন্যও ভালো। আমার পেট ভালোই আছে, আপনি খান, পেট ঠিক করুন। তোর বড় খালার কি অবস্থা দেখলি? আমার জন্য খুব ব্যস্ত? না। সে কি কিছুই বলেনি? না, মুখে না বললেও মনে মনে খুবই ব্যস্ত। পেঁপের হালুয়া টালুয়া বানাচ্ছে, দেখছিস না? পেঁপে পচে যাচ্ছিল, হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। এইসব তুই বুঝবি না, বিয়ে তো করিসনি, বুঝবি কি করে?
আমি তো বলতে গেলে একটা থার্ড ক্লাস লোক, সে আমার জন্যে তার এত টান। ঘুমান খালুজান। অসাধারণ একজন মহিলা। আমি হাই তুলতে তুলতে বললাম, অসাধারণের কি দেখলেন? তার ঝগড়া করার ক্ষমতাকে যদি অসাধারণ বলেন তাহলে ভিন্ন কথা। বাসায় গিয়ে দেখি তিনি একা, কাজের সব কটা লোককে বিদায় করে দিয়েছেন। ওপরে ওপরে দেখে তুই কিছু বুঝবি না। ওপরে ওপরে দেখলে তাকে ঝগড়াতেই মনে হবে, কিন্তু ব্যাপার ভিন্ন। শুনবি? না, ঘুম পাচ্ছে। ইয়াং ম্যান, 12টা বাজতেই ঘুমিয়ে পড়বি, এটা কেমন কথা? শোন না, তোর বড় খালা কি করে? অবিবাহিতা যুবতী সব মেয়ে রাখে কাজের মেয়ে হিসেবে। তোর খালার যুক্তি হচ্ছে এই জাতীয় মেয়েগুলোকে কেউ রাখতে চায় না, এরা কাজ পায় না, শেষটায় দুষ্ট লোকের হাতে পড়ে। শুনছিস আমার কথা, না ঘুমিয়ে পড়লি? শুনছি। তারপর তোর খালা খোঁজ খবর করে এদের বিয়ে দেয়, প্রচুর খরচাপাতি করে। ছেলে পায় কোথায়? জোগাড় করে। টাকা দিয়ে কিনে নেয় বলতে পারিস। কাউকে রিক্সা কিনে দেয়, কাউকে পান বিড়ির দোকান দিয়ে দেয়, কাউকে চাকরি দিয়ে দেয়। এই পর্যন্ত 8টা মেয়ে পার করেছে। এই ব্যাপারটা জানতাম না। বাইরে থেকে কিছুই বোঝা যায় না রে হিমু, কিছুই বোঝা যায় না। ডাবের শক্ত খোসা দেখে কে বলবে ভেতরে টলটলে পানি? তুই এক কাজ কর, তোর ওই লিস্টিতে তোর খালার নামটা তুলে দে। আচ্ছা দেব, আপনি ঘুমান। ঘুম আসছে না। বাসায় যেতে চান? তুই কি মনে করিস যাব? তুই যা বলবি তাই করব। তাহলে ঘুমিয়ে পড়ুন। একটু আগে বললাম না ঘুম আসছে না? তাহলে উঠে শার্ট গায়ে দিন, চলুন দিয়ে আসি। আমাকে দেখে রাত দুপুরে আবার হইচই শুরু করে কিনা। আল্লাহ যা একটা মেজাজ এই মহিলাকে দিয়েছে। ভয় লাগলে থাক, দিনের বেলায় যাওয়া যাবে। বড় খালু উঠে বাতি জ্বালালেন, শার্ট গায়ে দিলেন, আনন্দিত গলায় বললেন, রাত তেমন বেশি হয়নি, তাছাড়া চাঁদনি পশর রাত। বড় খালুকে বাড়িতে পৌঁছে দিয়ে মনে হলো এখন আর নিজের ঘরে ফিরে যাবার কোনো মানে হয় না, বরং মুন্সি বদরুদ্দিনের মেয়েটাকে দেখে আসা যাক, তার ব্যবস্থা কি হয়েছে জেনে আসি। রূপার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে না, সে এতক্ষণ বসে থাকবে না। ক্লিনিকের গেটের কাছে আমার ড্রাইভার শামসু চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। তার এতক্ষণ এখানে থাকার কথা না। রাত 11টার পর তার ছুটি হয়ে যায়, সে চলে যায় ইয়াকুব আলী সাহেবের বাড়ি। শামসু আমাকে দেখে ছুটে এলো, মনে হলো সে হাতে চাঁদ পেয়েছে। কি ব্যাপার শামসু, বাড়ি যাওনি? গিয়েছিলাম স্যার, আপনার জন্য আসছি। বলো কি ব্যাপার? বাড়িতে গিয়ে দেখি স্যারের অবস্থা খুব খারাপ। ডাক্তাররা রক্ত দিবেন, কিন্তু স্যার আপনার আনা রক্ত ছাড়া অন্য রক্ত নেবেন না। আপনারা তো স্যার সবাই পাগলের মতো খুঁজতেছে। তাই নাকি? জি স্যার, ম্যানেজার সাহেব আপনার মেসে বসে আছেন। স্যার দেরি করবেন না, চলেন, এক্ষণ চলেন। এত ব্যস্ত হলে তো চলবে না শামসু, খালি হাতে উপস্থিত হলে কোনো লাভ নেই। রক্ত নিয়ে উপস্থিত হতে হবে। আমি রক্তের ব্যবস্থা করি। যা করার একটু তাড়াতাড়ি করেন স্যার। আমি ক্লিনিকে ঢুকলাম, লবিতে রূপা বসে আছে। শুধু একটিমাত্র মেয়ের কারণে পুরো লবি আলো হয়ে আছে। মানুষের শরীর হলো তার মনের আয়না। একজন পবিত্র মানুষের পবিত্রতা তার শরীরে অবশ্যই পড়বে। সে হবে আলোর মতো। আলো যেমন চারপাশকে আলোকিত করে, একজন পবিত্র মানুষও তার চারপাশের মানুষদের আলোকিত করে তুলবে। রূপা? রূপা চমকে তাকালো। আমি হালকা গলায় বললাম, তুমি এখনো ক্লিনিকে? কি ব্যাপার? রূপা বিরক্ত মুখে বলল, তুমি কি যে ঝামেলা তৈরি করো, বসে না থেকে আমি করব কি? মেয়েটার অবস্থা তো খুব খারাপ। আমি এসেই দেখি এখন মারা যায় তখন মারা যায় অবস্থা। অক্সিজেন দেয়া হচ্ছে। এত বড় ক্লিনিক, কিন্তু কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই, কিচ্ছু নেই। তুমি ডাক্তার জোগাড়ে লেগে গেলে। এছাড়া কি করব? জোগাড় হয়েছে? হয়েছে। ডাক্তাররা একটা বোর্ডের মতো করেছেন, বোর্ড মিটিং বসিয়েছেন। মেয়েটাকে মনে হয় দেশের বাইরে নিতে হবে। আমি হাসলাম। রূপা রাগী গলায় বলল, হাসছ কেন? আচ্ছা যাও, আর হাসব না। আজ যে পূর্ণিমা সেটা জানো? না, জানি না। অমাবস্যা পূর্ণিমার হিসাব আমি রাখি না।
পূর্ণিমায় তোমার সঙ্গে জয়দেবপুরের বাড়িতে যাবার কথা ছিল না, ভুলে গেছ? হ্যাঁ, ভুলে গেছি। তোমার কোনো কথা আমি গুরুত্ব দিই না। রাগ করলে? না, রাগ করিনি। তুমি কি সত্যি সত্যি জয়দেবপুর যেতে চাও? হুঁ না, স্পষ্ট করে বলো। যেতে চাই। মেয়েটাকে মরণের মুখোমুখি ফেলে রেখে তোমার সঙ্গে জ্যোৎস্না দেখতে যাব? হ্যাঁ, কারণ তুমি এখানে থেকে কিছু করতে পারবে না। তুমি ডাক্তার নও। তুমি যা করার করেছ, তার চেয়েও বড় কথা, মেয়েটা বেঁচে যাবে। তোমার বিখ্যাত ইনটিউশন বলছে মেয়েটা বেঁচে যাবে। নিজেকে কি ভাবো তুমি, মহাপুরুষ? আমি হাসলাম। রূপা ভুরু কুঁচকে বলল, তোমার বিখ্যাত ইনটিউশন আর কি বলছে? আমার বিখ্যাত ইনটিউশন বলছে তুমি আজ আমার সঙ্গে জ্যোৎস্না দেখতে যাবে। চলো, আর দেরি করা ঠিক হবে না। আমার বাসায় যেতে হবে, বাসায় বলতে হবে, কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে যাচ্ছি, সুন্দর একটা কাপড় পরব না? যা তুমি পরে আছো তার চেয়ে সুন্দর আর কোনো পোশাক এই পৃথিবীতে তৈরি হয়নি। তাছাড়া পথে আমরা কিছুক্ষণের জন্য থামব। রূপা বিস্মিত হয়ে বলল, পথে থামব মানে? কোথায় থামব? মিনিট 10 জন্যে। তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ আমার সঙ্গে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রূপা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মনে হয় সে কেঁদে ফেলেছে। ইয়াকুব সাহেবের অবস্থা শোচনীয়। তার চোখ বন্ধ, হাত থরথর করে কাঁপছে, ঠোঁটে ফেনা জমছে। একজন নার্স ভেজা রুমাল দিয়ে ঠোঁট মুছিয়ে দিচ্ছে। নার্স মেয়েটি খুব ভয় পেয়েছে, তবে যে দুজন ডাক্তার ওনার দুপাশে দাঁড়িয়ে তারা শান্ত। তাদের চোখে মুখে উদ্বেগের ছাপ নেই। মৃত্যু বাবার হাত ধরে বসে আছে। কি শান্ত, কি পবিত্র দেখাচ্ছে মেয়েটাকে। আজ তার মাথায় উইগ নেই। এই প্রথম দেখলাম তার মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট করে ছাটা। ছোট চুলের জন্য মৃত্যুর চেহারায় কিশোর কিশোর ভাব চলে এসেছে। সে পূর্ণ দৃষ্টিতে আমাকে দেখল, কোমল গলায় বলল, বাবা, হেমু এসেছেন, তাকাও, তাকিয়ে দেখো। ইয়াকুব সাহেব অনেক কষ্টে তাকালেন। অস্পষ্ট গলায় বললেন, এনেছ? জি স্যার। তুমি নিশ্চিত যাকে এনেছ সে কোনো পাপ করেনি? জি, নিশ্চিত। কোথায় সে? গাড়িতে বসে আছে। গাড়িতে কেন? নিয়ে এসো। নিয়ে আসা যাবে না। নিয়ে আসার আগে আপনার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটেল করতে হবে। ইয়াকুব সাহেব অবাক হয়ে বললেন, কিসের কথা বলছো? স্যার, ব্যাপারটা হচ্ছে কি যে পবিত্র রক্ত যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রটাও পবিত্র হতে হবে, নয়তো এই রক্ত কাজ করবে না। আমাকে কি করতে হবে? এই জীবনে আপনি যা কিছু সঞ্চয় করেছেন, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তির টাকা পয়সা, সব দান করে নিঃস্ব হয়ে যেতে হবে। পৃথিবীতে আসার সময় যেমন নিঃস্ব অবস্থায় এসেছিলেন, ঠিক সেই রকম নিঃস্ব হওয়ার পরই পবিত্র রক্ত আপনার শরীরে কাজ করবে, তার আগে নয়। এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। আপনাকে স্যার চিন্তা করার সময় দিচ্ছি। আজ সারা রাত ভাবুন। যদি মনে করেন হ্যাঁ রক্ত আপনি নেবেন, তাহলে উকিল ব্যারিস্টার ডেকে দলিল তৈরি করে আমাকে খবর দেবেন। আমি জয়দেবপুরে আপনার ডাকের জন্য অপেক্ষা করব। ঠিকানা দিয়ে যাচ্ছি। ইয়াকুব সাহেব স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে অভয় দেওয়ার মতো করে হাসলাম। শান্ত স্বরে বললাম, আপনার জন্য কঠিন কাজটা করা হয়েছে, পবিত্র মানুষ জোগাড় হয়েছে। আমার ধারণা বাকি কাজটা খুব সহজ। ইয়াকুব সাহেব এখনো আগের ভঙ্গিতেই তাকিয়ে আছেন। তার চোখে পলক পড়ছে না, অবিকল পলকহীন পাখিদের চোখ। স্যার, আমি এখন যাই? ইয়াকুব সাহেব কিছু বললেন না। মনে হচ্ছে তার চিন্তার শক্তি নষ্ট হয়ে গেছে। মিতু বলল, আপনি যাবেন না, আপনি এখানে অপেক্ষা করবেন, আমি উকিল আনাচ্ছি, দলিল তৈরি হবে। ইয়াকুব সাহেব বললেন, না, দরকার নেই। মিতু বলল, তুমি চুপ করে থাকো বাবা, যে খেলা তুমি শুরু করেছ তোমাকেই তা শেষ করতে হবে। পবিত্র রক্তের ক্ষমতা আমি পরীক্ষা করব। না মিতু, আমি সব কিছু বিলিয়ে দেব, এটা কোনো কথা হলো? আমার জন্য তুমি কিছু চিন্তা করবে না। এই পৃথিবীতে আমার কোনো কিছু চাইবার নেই। ডাক্তার সাহেব,
আপনারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন না, ব্লাড ট্রান্সফার ব্যবস্থা করুন। গাড়ি ছুটে চলেছে। বাইরে বেশ ঠান্ডা। রূপা জানালা খুলে রেখেছে। হু হু করে গাড়িতে ঠান্ডা হাওয়া ঢুকছে। রূপা গাড়ির জানলায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। আমার ক্ষীণ সন্দেহ হলো সে বোধহয় কাঁদছে। আমি বললাম, রূপা, কাঁদছ নাকি? রূপা বলল, হ্যাঁ। কাঁদছ কেন? ফোঁপাতে ফোঁপাতে রূপা বলল, জানি না কেন কাঁদছি। গাড়ির জানলার ফাঁক দিয়ে এক টুকরো জ্যোৎস্না এসে পড়েছে রূপার কোলে। মনে হচ্ছে শাড়ির আঁচলে জ্যোৎস্না বেঁধে রূপা যেন অনেক দূরের কোনো দেশে যাচ্ছে। এই সময় আমার মধ্যে একটা বিভ্রম তৈরি হল। আমার মনে হলো রূপা নয়, আমার পাশে মিতু বসে আছে। রূপা কাঁদছে না, কাঁদছে মিতু। জ্যোৎস্নার এই হলো সমস্যা, শুধু বিভ্রম তৈরি করে। কিংবা কে জানে, এটা হয়তো বিভ্রম নয়, এটাই সত্যি। পৃথিবীর সব নারী রূপা এবং সব পুরুষই হিমু। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা পারাপার, আজ ৪র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।